টাঙ্গাইলে বাসে শ্লীলতাহানির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতার ৩। মিরপুরে এক রাতে ৬ দোকান বাসায় ডাকাতি। খিলগাঁও গ্যারেজ পট্টির আগুন নিয়ে সন্দেহ, আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি বলছেন মালিকরা। সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন দেয়া, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের অনৈতিক কাজে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার কথা বললেন জামায়াত আমির। এবং কাটিনির বোতলজাত সয়াবিনের সংকট, ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে খোলা তেল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে, সাথে আছে আমি রোবানা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, হকারদের দাপটে হারিয়েছে রাজধানীর ফুটপাত, স্থায়ী দোকানিরাও নিচ্ছে দখল, ভোগান্তিতে সাধারণ পথচারী। ঢাকা রাজশাহী সড়কে বাসে ডাকাতির ঘটনায় সাভার থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে। পুলিশ বলছে, যাত্রী বেশে বাসে উঠে ডাকাতি ও ২ থেকে ৩ নারীর শ্লীলতাহানির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশের সুপার মিজানুর রহমান। দর্শক, টাঙ্গাইল প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বিকেলে মামলার ২৪ ঘন্টার মধ্যে সাভারের গেন্ডা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল সেট, একটি ছুরি ও নগদ ২৯,০০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জের মোহিত, শরীয়তপুরের সবুজ ও সাভারের শরীফ। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মোহিতের বিরুদ্ধে উল্লাপাড়া ও সাভার থানায় একটি করে ডাকাতি মামলা সহ 5টি মামলা রয়েছে। পুলিশ বলছে, মূলত ডাকাতির উদ্দেশ্যেই তারা বাসে ওঠে। যাত্রী বেশে ডাকাত দলটি তাদের যাত্রী যারা ছিল এখানে, তাদের কিছু লুণ্ঠন, মোবাইল, টাকা, এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। এ সময় ধর্ষণের ঘটনা এড়ানো গেলেও নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তাদের সাথে হয়তো টাচে গিয়েছে এবং একটা পর্যায়ে হয়তো তাদের সাথে গিয়ে এই কাজগুলো করতে হয়েছে, সেটুকু আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তো প্রাথমিকভাবে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। গত শুক্রবার ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় 10 জনকে আসামি করে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ওই বাসের যাত্রী ওমর আলী। মিয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা, গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল। ড্রাইভারে আমরা বললাম, ভাই গাড়ি নিয়ে চলেন। কয়, ভাই আমরা যেতে পারবো না, তেল নাই। এদিকে দায়িত্ব অবহেলার কারণে আতিকুজ্জামান নামে এক সহকারী সাব ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। রাজধানীতে থামানো যাচ্ছে না অপরাধীদের দৌরাত্ম্য। প্রায় প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ঘটছে চুরি, ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনা। এবার মিরপুরে এক রাতে ৬ দোকান ও বাসায় ডাকাতি হয়েছে। লুটপাট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা পয়সা ও মালামাল। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। মাহতাব মিনহাসের প্রতিবেদন। বৃহস্পতিবার ভোর 4:20। সিসি ফুটেজে দেখা যায় মিরপুর 10-এর এ ব্লকে মামুনি স্টোরের সামনে প্রাইভেট কার থেকে নামে 3 ব্যক্তি। এরপর শুরু হয় দোকানের তালা কাটা। দ্রুত তালা কাটা শেষে সটকে পড়ে দোকানের সামনে থেকে। তবে কয়েক মিনিট পর আবার একই গাড়িতে ওই দোকানের সামনে আসে তারা। এরপর শাটার খুলে টাকাসহ অনেক মালপত্র বের করে তোলা হয় প্রাইভেট কারে। একই কৌশলে কাছাকাছি 3টি দোকানে ডাকাতি করে এই চক্র। ভোর 5টা পর্যন্ত চলে তাদের লুটপাট। এছাড়া ওই এলাকার আরও 2টি বাসায় একই সময়ে ডাকাতি হয়।
ডাকাতির সময় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ে গ্যারেজ পট্টির আগুন নিয়ে জনমনে দেখা দিয়েছে সন্দেহ। পিকনিকের জন্য গ্যারেজ মালিক শ্রমিকরা না থাকায় দানা বেঁধেছে সন্দেহের ডালপালা। ফায়ার সার্ভিসের দুর্বলতা সহ পুলিশের অসহযোগিতার কথাও বলছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে আগুনে প্রায় 50 কোটি টাকার ক্ষতির কথা জানান গ্যারেজ মালিকরা। দর্শক, সরেজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ, আর ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। শুক্রবার আনুমানিক রাত 8টার দিকে এখান থেকে আগুনের শুরু হয়। কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের চারপাশে। আগুনে ছাই হয়ে যায় 2টি সমিল সহ 15টি গ্যারেজ, পুড়ে যায় 10টি গাড়িও। গ্যারেজ মালিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গাড়ির মালিকরাও। বলছেন সব মিলিয়ে ক্ষতি হয়েছে 50 কোটি টাকারও বেশি। এটা 50 বছরে করতে পারবো কিনা জানি, আমরা এখানে 22 বছর ধরে আসছি। আমার মানে 1 কোটি টাকার উপরে খালি গাড়ি আমার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতা আর পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণেই অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ রূপ নেয়। পাইপ ঠিক করে লাগাইছে, পরে পানি এসে শর্ট, এর ভিতরে আগুন ছড়াই গেছে। আগুন আরো এদিকে বাড়তেছে, ফায়ার সার্ভিসের আর কোনো খবর নাই। পানি নাই, মাথা বাইরে ভেঙে লেতেছে, পানি নেই। থানার পাশে প্রশাসন যদি এগিয়ে আসতো তাহলে আমার রাস্তা পরিষ্কার করে, যেখানে মানুষের জঞ্জাট সেখানে রাস্তা পরিষ্কার করে সাথে সাথে ফায়ার সার্ভিস কল করতো। গ্যারেজগুলোতে কাজ করতেন 1.5 শতাধিক কর্মী, তবে বার্ষিক পিকনিক থাকায় এদিন ছুটিতে ছিলেন তারা। সবার অনুপস্থিতিতে এমন অগ্নিকাণ্ডকে সন্দেহের চোখে দেখছেন গ্যারেজ মালিকরা। আপনারা বুঝেন যে কোনাতে আগুন লাগছে, ওই কোনার থেকে এইভাবে রাউন্ড হইলো কিভাবে? যে পরিস্থিতিতে আগুনটা মানে রানিংভাবে আসছে, ওই ক্ষেত্রে হয়তো দেখা যায় মানে কিছু না একটু সন্দেহভিত্তি আইসা যায়। আমাদের ওয়ার্কশপ মালিক একটাও ছিল না এই জায়গায়। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিক পক্ষের সন্দেহ, প্রশাসনের অসহযোগিতা এবং ফায়ার সার্ভিসের দুর্বলতা সহ এই অগ্নিকাণ্ড নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। হয়তো সঠিক তদন্তের পরেই বের হয়ে আসবে এই প্রশ্নের উত্তর। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, খিলগাঁও, ঢাকা। সুনামগঞ্জে শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। এতে দুপক্ষের অন্তত অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন। উপজেলার ঠাকুরভোগ গ্রামের 6 হাল মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়ার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার। গেল শুক্রবার এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ঘিরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, কোনো পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ নির্বাচন দেয়া। তিনি আরো বলেছেন, বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। যশোর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর কেন্দ্রীয় ঈদগাহে বিএনপির যশোর জেলা সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান। প্রথম অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচন দেয়া জরুরি। এই সরকার যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা বা উপহার দেওয়া দেশকে। আমরা প্রত্যাশা করি সেই কাজটি মনোযোগ সহকারে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার সেটি করবে। তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিএনপি একমাত্র দল যেটি নিজ দলের দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এই উদাহরণ একমাত্র বিএনপি দেখেছে। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে পুনর্গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন সক্ষম হলে
একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। অধিবেশনে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির যে নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেয়া হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবর্তিত প্রেক্ষাপটে বাসযোগ্য দেশ গড়তে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আন্দোলন। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21 পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে, সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারেন নাই। আমরা আশা হতো না, আশা করি একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবো। একজন গ্রহণযোগ্য মানুষ যখন একটা আন্দোলনকে সমর্থন দিয়েছে, তখন মনে হয়েছে এটা বিরাট পাওনা। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাসে বিকৃত করা হয়েছে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাই যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী অটোরিকশা শ্রমিক দলের সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজপথে যত্রতত্র সিএনজি পার্টি করতে পারবে, এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে সরাসরিভাবে ও আক্ষরিক অর্থে এদেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে। দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে এর আমির। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াতের এই আমির। দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরের এই জনসভা কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। জনসভায় দেশে এখনো চাঁদাবাজি চলছে মন্তব্য করে তা বন্ধের তাগিদ দেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। দুঃখে দুঃখে জীবনের সাথে তিনি লড়াই করছেন। এই সময়টা প্রিয়তম সহকর্মীকে তিনি হারিয়েছেন। এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না, দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আক্ষরিক করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এদিকে দেশে প্রথমবারের মতো মহিলাদের নিয়ে কর্মী সম্মেলন করল জামায়াতে ইসলাম। দলটির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে 14 গ্রামের হাজী জাফর আলী সরকারি পাইলট স্কুল মাঠে এই সম্মেলন হয়। এতে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচনের আগে সংস্কার জরুরি। বর্তমান সরকার সঠিক পথে এগুচ্ছে মন্তব্য করে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ তাহের। 14 গ্রাম উপজেলার ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা জামায়াত কর্মীদের সমাগমে পরিপূর্ণ ছিল সম্মেলনস্থল। 21 টেলিভিশনের ক্যামেরা পার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদারের সাথে অপেশাদার আচরণের কারণে জামায়াতে ইসলামের প্রচার বিভাগের কর্মী সাইফুল ইসলাম মিঠুকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। 21 ফেব্রুয়ারির সকালে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিসের সামনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ সময় জামায়াতের প্রচার বিভাগের কর্মী সাইফুল ইসলাম মিঠু 21 টেলিভিশনের
ক্যামেরা পার্সনের সাথে অপেশাদার আচরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রচার বিভাগের ওই কর্মীকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে দলটি। একই সাথে স্থগিত করা হয় তার সদস্যপদও। এছাড়া দলের কর্মসূচিতে অতীতের মতো গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনের সময় সহায়তার আশ্বাস দিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই হত্যার দ্রুত বিচার দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, যাদের রক্তের উপর দিয়ে দেশ নতুন করে স্বাধীন হলো তাদের হত্যার বিচারের কথা কেউই বলছেন না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 30 সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ নিয়ে নতুন এই সংগঠনের কমিটি গঠন করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা বলেন, একদল রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেউই উচ্চবাচ্য করছে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সাথে মতবিনিময় করছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মফিউর, আজ তো অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নতুন নাগরিক কমিটির সদস্যদের মতবিনিময় সভা হচ্ছে, তো এই মতবিনিময় সভা নিয়ে আলোচ্য বিষয় কি, আপনি কিছু জানতে পেরেছেন কিনা? মূল বিষয়গুলো বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা, আপনি একটু আগে যেমনটি বলছিলেন যে আলোচ্য বিষয় সম্বন্ধে কিছু জানতে পেরেছি কিনা। এখানে কিছুক্ষণ আগে আলোচনাটি শুরু হলো, তবে আমি এখানে আমি আপনাকে যদি বলি যে এটি শুরু হয়েছে আসলে আগারগাঁয়ে যে চিন্মতি সম্মেলন কেন্দ্র আছে সেখানে শুরু হয়েছে। এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সাথে সশস্ত্র বাহিনীর যে অবসরপ্রাপ্ত সদস্যরা রয়েছেন, আর্মি বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা, তারা কিভাবে এখানে যুক্ত হবেন বা কিভাবে ভূমিকা রাখবেন সে বিষয়ে আসলে মতবিনিময় একটি আয়োজন করা হয়েছে। আমরা এখানে মেজর মাহমুদ ভাই আছেন, আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই যে এখানে আসলে তারা কি নিয়ে মতবিনিময় সভাটি আয়োজন করেছে। মাহমুদ ভাই, এখানে হচ্ছে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের মাধ্যমে নাগরিক কমিটির সদস্যদের সাথে। মতবিনিময়ের আসলে কারণটি কি এবং এর উদ্দেশ্য কি? আসলে ধন্যবাদ আপনাকে আমাদের এই প্রোগ্রাম কভার করার জন্য। প্রথমত আমাদের এটার মূল উদ্দেশ্যই হচ্ছে আসলে ফ্যাসিবাদের বিলোপের পরে বাংলাদেশ 2.0 বিনির্মাণে আমরা বিভিন্ন পেশা গোষ্ঠী, জনমত, মানুষজন সামনে এগিয়ে আসছি। সেই দায়বদ্ধতা থেকে আমরাও অনুভব করেছি যে আমাদেরও আসলে এখানে দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকার থেকে শুরু করে যারা দেশকে ভালোবাসবে, দেশকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তরুণ নেতৃত্বের মাধ্যমে, পুরাতন অনেক নেতৃত্ব আমরা আসলে দেখেছি বা আমাদের যারা আগে ছিলেন তারাও দেখেছেন, সেইখানে লুপহোলস আছে। এটাই হয়তো বা রাজনীতির একটা সৌন্দর্য। কিন্তু আমরা চাই এরকম একটা সংগঠন, এরকম একটা দল যারা দেশকে মন থেকে ভালোবাসবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যদি তাদের নিজের জীবনও বিপন্ন করতে হয় সেটার জন্য তারা প্রস্তুত। তো আমরা যখন দেখেছি তারা ছোট প্রশ্ন করতে চাই যে এখানে তো 26 তারিখে একটি নতুন দল ঘোষণা হতে পারে, তো সেই ক্ষেত্রে রিটায়ার্ড আপনারা যারা আর্মি সদস্য বা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কোনোভাবে কি যুক্ত হতে পারবেন কিনা? রিটায়ারমেন্টে যারা আছে, অবসরপ্রাপ্ততে যারা থাকেন এলপিআর ব্যতীত, এলপিআরকে অ্যাক্টিভ ডিউটি হিসেবে গণ্য করা হয়। বাকি যারা আছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে যদি জয়েন করতে চায় এটা একটা রাজনৈতিক অধিকার অথবা গণতান্ত্রিক অধিকার হিসেবে আমরা বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারি এবং আমি যে কথাটা বলছিলাম, আমাদের আসলে যেই চয়েসটা আসলে এটা হবে অফকোর্স যারা হচ্ছে দেশকে ভালোবাসবে, দেশের জন্য যারা কাজ করবে, দেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত। সো আমরা যেটা দেখেছি এখানে যারা ফোরামে যারা আছেন প্রায় 800-র মতো আমাদের সদস্য, তারা আমরা দেখেছি যে জুলাই আগস্টের সময় আসলে কারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আবু সাইদের মতো কারা আসলে নিজের হাত প্রসারিত করে বুকে গুলি পেতে নিয়েছে। তো তারা যদি সেটা পারে, আমরা এটা বিশ্বাস করি যে তারা এই আগামীর বাংলাদেশ গঠনে তারা অত্যন্ত দক্ষ এবং বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। এক্সকিউজ মি। সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের যারা সদস্য আছে তারা সবাই আজকে এই মত বিনিময় সবাই যোগ দিয়েছে এবং আমাদেরও আসলে ইচ্ছা একটাই যে আমাদের বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলার জন্য আমরাও তাদের সাথে অংশীদারি হয়ে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন, সেই যে নিজের জীবন বিপন্ন থেকে শুরু করে যে আমরা ওয়াদা করেছি সেটাই আমরা আসলে দেশের জন্য করতে চাই।
ধন্যবাদ মাহমুদ ভাই। আসলে রোমানা, আপনি শুনতে পেলেন যে আসলে এই মত বিনিময়ের আয়োজন করার কারণ এবং উদ্দেশ্যটি আপনি আসলে শুনতে পেলেন আয়োজকদের কাছ থেকেই। তো এইখানে যদি এর মাঝে আরো কোনো কিছু আপডেট থাকে আমি আপনাকে পরবর্তী সংবাদে জানিয়ে দেব। মফিউর, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে সংযুক্ত হব। দর্শক, নতুন বাংলাদেশ বিনির্মাণে মত বিনিময় সভা বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সয়াবিন তেলের সংকট কাটেনি। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের সরবরাহ খুবই কম। দোকানিরা খোলা তেল বিক্রি করছেন ইচ্ছে মতো দামে। যদিও গত অক্টোবর জানুয়ারির সময়ে ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%। এদিকে সব ধরনের ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। রমজান শুরুর আগে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণের তাগিদ ভোক্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। বাজারেও সেহরি এবং ইফতারের পণ্য কেনা বেড়েছে। বিষয়টি মাথায় রেখে এবছর পণ্য আমদানিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছর ৭৫,০০০ মেট্রিক টন চিনি বেশি আমদানি হয়েছে। ছোলার আমদানি বেড়েছে ৩৮,০০০ মেট্রিক টন, ২,৭০০ মেট্রিক টন খেজুর, ৪৮,০০০ মেট্রিক টন ডাল আমদানি বেড়েছে। এছাড়া আদা, রসুন, পেঁয়াজের আমদানিও বেড়েছে। আমদানির ইতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। রাজধানীর কারওয়ান বাজারের খুচরা মার্কেটে ছোলার কেজি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। চিনি এবং ডালের দামও স্থিতিশীল। চাল ডাল যেগুলো যাই লাগে ওগুলো সবই অ্যাভেলেবেল আছে এবং দামটাও নিম্নমুখী। খেসারি বেচতেছে ১০৮, ১১০। এরপরে আপনার মনে করেন যেমন বাদাম ১৪৫, ৪০। চিরা কিনছি ৮০ টাকা, খেজুর কিনেছি ৪২০ টাকা। কিন্তু গত অক্টোবর থেকে জানুয়ারির সময়ে ৩৪% আমদানি বেশি হওয়া সত্ত্বেও বাজারে সয়াবিনের সংকট চলছে। আমি দোকানে গেলাম, সোয়াবিন তেল নেই, মানে এলাকায় গোড়া নেই। কালকে রাতের ১১টা বাজে আসছে ২০০ কার্টন মাল, প্রতিটা দোকানে ১ কার্টন করে ভাগে পাইতেছে। সয়াবিন আজকে আমি নিইনি, কিন্তু গতকাল নিচ্ছে এক জায়গা থেকে, সেটা নিচ্ছে ৯২০ টাকা দিয়ে, আজকে শুনে এটা ৮৫০ টাকা। ওখানে আপনার ট্যাগই নাই এখন। ইফতারের গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের সরবরাহ এবং দামও গত বছরের তুলনায় কম বলছেন বিক্রেতারা। কাস্টমার যে একটা চাহিদা মতন পাইতেছে সবাই। রমজানের অতি গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেঁয়াজ এবং শসা ৪০ থেকে ৫০ টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে। কাঁচামাল যেটা আছে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো কিন্তু পর্যাপ্ত। বেগুনের কেজি ৩০ থেকে ৪০, টমেটো ২০ এবং আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঝিনাইদহে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ৩ জনকে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। ঝিনাইদহে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার সহ ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন। এম রায়হানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। শুক্রবার রাতে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট মাঠে ৩ থেকে ৪টি গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি মৃতদেহ খুঁজে পান। পাশে পাওয়া যায় 2টি মোটরসাইকেল ও গুলি। আমরা বাজারে বসেছিলাম, তো বাজারে থেকে শুনতে পেলাম যে 3টা ফায়ার হয়েছে শ্মশানে। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। নিহতদের মধ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজউদ্দিনের ছেলে আবু হানিফ ওরফে হানিফ আলী ও তার শ্যালক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন। এর মধ্যে হানিফ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও কুষ্টিয়া সদরের রাইসুল ইসলাম। তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রশাসনের কাছে থাকলে ট্যাগ করে কার মাধ্যমে দিয়ে কী কথা হয়েছে, এখন অত্যাধুনিক প্রযুক্তির যে প্রযুক্তি, এটা আসল তথ্য বেরিয়ে আসবে। কী জন্য কীভাবে মারা গেছে আমি কিছু জানি না। আমি বাসায় চাকরি করে আমি কাজ করছিলাম, পরে আমি জানতে পারলাম, তো ওই জন্য দেখতে আসছি এখানে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও জাসদ গণবাহিনীর নামে 2টি চরমপন্থী দলের মধ্যে বিরোধ চলে আসছে। হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সে পূর্ব বাংলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিল।
তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং অস্ত্র অপহরণ ও চাঁদাবাজির মামলা ছিল। কালু নামে যে নাম পরিচয় দিয়ে যে জাসদ গণবাহিনী থেকে যে একটি খুদে বার্তা এসেছে সাংবাদিকদের কাছে, এটা থেকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। এদিকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালো পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে মেসেজ পাঠানো হয়। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আর বিদেশি ঋণের দিকে না তাকিয়ে নৈতিক নেতৃত্বের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, এমনটাও বলছেন ইসলামী চিন্তাবিদ ও অর্থনীতিবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী জাকাত মেলা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত প্রতিপাদ্যে উদ্বোধনী আলোচনায় অংশ নেন ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও গবেষকরা। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় 1000 কোটি টাকার জাকাত বন্টনের রূপকল্প উপস্থাপন করেন বক্তারা। এতে 53 লাখ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা সম্ভব। এই যে ডেভেলপমেন্ট প্যারাডাইমটা যে ব্রোকেন, এখানে কিন্তু আমাদের বিশাল সুযোগ আছে। বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ যারা আছেন তাদের সার্টেনলি ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স একটা দিক, আরও অনেকগুলো দিক আছে। রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যে আপনাদের প্রত্যেকের জাকাত দেওয়া উচিত। গত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, নৈতিক নেতৃত্বের অভাবে সমাজে বৈষম্যের সৃষ্টি হয়। দেশের অর্থনৈতিক পলিসি এমনভাবে তৈরি হবে এবং এমনভাবে তৈরি হয়েছে গত 15 বছর, এই সিলসিলা যদি চালু থাকে, ধনীরা যদি দেশের আমদানি, শুল্ক, রপ্তানি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করে, তাহলে সম্পদের সুষম বন্টন কোনোভাবেই সম্ভব না। ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব মন্তব্য করে জাকাত, ট্যাক্স, ভ্যাট আদায়ে নৈতিক জ্ঞানের তাগিদও উঠে আসে আলোচনা থেকে। নিয়ামকগুলো কি, এগুলো নির্দিষ্ট করে সেগুলোকে কেন লেভারেজ করব না? মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের বহু ভাষা রক্ষার জন্য কাজ করছে বলে জানালেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত বহুভাষিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য শিরোনামে সেমিনারে একথা জানান পররাষ্ট্র সচিব। বাংলাদেশের বহু ভাষা রক্ষায় প্রযুক্তি ব্যবহার এবং বৈশ্বিক উদ্যোগ নেয়ারও তাগিদ দেন পররাষ্ট্র সচিব। সেমিনারে ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান সুজেন বিজ বাংলা ভাষার গৌরবময় ইতিহাস নিয়ে কথা বলেন। একই সঙ্গে বাংলাদেশের ভাষার বৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগে গুরুত্বারোপ করেন তিনি। রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে সাহিত্য অনুষ্ঠানে আয়োজনে কমান্ডার সহ আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করে 45টি স্কুলের 700 শিক্ষার্থী। এবার শুধু ঢাকা বিভাগের শিক্ষার্থীরাই অংশ নিলেও পরবর্তীতে সারা দেশের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজ নিমি। সাহিত্য উৎসব 2025-এর আয়োজন করে রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাব। বৃহস্পতিবার পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম প্রদর্শনী থেকে শুরু করে কমিক আর্টের মধ্য দিয়ে সূচনা হয় প্রথম দিনের। ছিল সাংস্কৃতিক আয়োজনও। দ্বিতীয় দিন ছিল কবিতা আবৃত্তি, সাহিত্যভিত্তিক কুইজ ও বানান প্রতিযোগিতার মতো নানা আয়োজন। শিক্ষার্থীরা এমন সাহিত্য উৎসবে অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত। I did extempore and I also did the English Olympiad. অনেক ভালো লাগছে কারণ একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি। It was quite a wonderful experience. একটু টাইমের সমস্যা হয়ে যায় কিন্তু ইভেন্টটা অনেক মজা হচ্ছে। আমি ড্রামাতে অংশগ্রহণ করেছিলাম। একটু টাফ হচ্ছে বাট করতে হচ্ছে আর কি। পড়ালেখা করেছি, পাশাপাশি প্র্যাকটিসও করেছি। সেন্ট জোসেফ স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা। বলছেন সময় বের করে শিশুদের সাহিত্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত। আমাদের বাচ্চারা তো সবসময় মোবাইল ভিত্তিক বা ডিভাইস ভিত্তিক হয়ে গেছে,
এটা ভালো উদ্যোগ, সেন্ট জোসেফের মানে খুব ভালো একটা উদ্যোগ ওরা নিয়েছে। এটা কিন্তু একটা পড়াশোনারই একটা অংশ। বুকিশ না হয়ে যেটা শুধুমাত্র একাডেমিক কারিকুলাম, এটা আমি পছন্দ করি না। আমার কাছে মনে হয় লাইফের সারাউন্ডিং জিনিসটা ওর জানা উচিত। এরকম আরো হওয়া উচিত স্টুডেন্টদের জন্য। এটা একটা আই ওপেনিং সেশন। শিশুদের মনোযোগ সাহিত্যের দিকে নিতে এই আয়োজনকে সফল বলছেন শিক্ষকরা। আমাদের বাচ্চাদেরকে আমরা সবসময় বোঝানোর চেষ্টা করি যে পড়ালেখার পাশাপাশি আসলে এই ধরনের বিভিন্ন এক্সট্রা কারিকুলারে অংশগ্রহণটা কতটা জরুরি। শুধুমাত্র বইয়ের মধ্যে যেন ওরা সীমাবদ্ধ না থাকে। তো ওরা খুব ছোট থেকেই একেবারে ক্লাস 3 থেকেই ওরা অভ্যস্ত যে আমাদেরকে একসাথে সব কিছু করতে হবে। আমাদের বাচ্চারা অলরাউন্ডার। শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব। পরবর্তীতে উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে সারা দেশের শিক্ষার্থীরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ফুটপাত আছে কিনা তা বোঝার উপায় নেই, পুরোটাই যেন হকারদের কবজায়। আবার কোনো কোনো জায়গায় দোকানদাররাও পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতে। দর্শক, রাজধানীর মালিবাগ মৌচাকের ফুটপাতের খবর জানাচ্ছেন মাহতাব মিনহাজ, আর ক্যামেরায় ছিলেন জনি রোজারিও। এই চিত্র দেখে বোঝার জো নেই, এটি ফুটপাত, পুরোটাই হকার আর দোকানিদের দখলে। আর এতে মালিবাগ মৌচাক সড়কে বেশিরভাগ সময়ই থাকে যানজট। ফুটপাতে চৌকি পেতে কাঠের টেবিল কিংবা ভ্যানের উপর কেউ আবার হ্যাঙ্গারে ঝুলিয়ে চাদর বিছিয়ে চলছে বেচা বিক্রি। ফুটপাতে হকারদের এসব দোকানের কারণে অল্প পথ পেরোতেই পোহাতে হয় প্রচুর ভোগান্তি। তবুও এখানকার হকাররা বলছেন ভিন্ন কথা। ফুটপাত বন্ধ করতে পারবো না, ফুটপাত চলবে আর কি। মানুষ খাইতে হলে তো একটু সমস্যা না, দোকানপাট সব ফুটে যদি সবকিছু পাওয়া যায় দেখে মানুষ আসে খায়, এই আর কি। চাপিয়া লাগাইছি, জায়গা আছে তো। কারও গতি করি না আমি নিরাপদে এক সাইডে রাখছি। কেউ আবার স্থায়ী দোকানের সামনের অংশ বাড়িয়ে দখল করেছেন ফুটপাত। ফুটপাতের জায়গা হতে পারে, এটা আমার ধারণা না ভাই, এতটুকুই। হইলে সরাই দেবে, সবাই সরাইলে ভাই, আমরা সরাই দেবো ভাই। তারা বলছেন আগে চাঁদা দিতে হতো, এখন দিতে হয় না। সিটি কর্পোরেশন থেকেও হয় না কোনো উচ্ছেদ অভিযান। তাই ফুটপাতে বসতে এখন সুবিধা আগের চেয়ে বেশি। এখন আমরা কাউকে ভাড়া এক টাকাও দেই না। আগে ভাড়া দেওয়া লাগতো, এখন ভাড়া লাগে না, মানে ফুটপাতে বলতে সুবিধা। কর্পোরেশন কি এসে উচ্ছেদ করতে আসে এখন? না, এখন আসে ইনশাল্লাহ। না আসলে আমাদের এখন ভালো আছে। হকারদের এমন স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি চান পথচারীরা। এই এলাকাটা এমনি জ্যাম, তো হকাররা আমাদের খুবই ডিস্টার্ব করতেছে। ফুটপাত থাকবে, একটা ওদের স্থানীয় জায়গা থাকবে, সেখানে ওরা থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নারী ও শিশুদের। কোনো কাজে ইয়ে করতে আমাদের সমস্যা হয়। আশেপাশে ছেলেরা গা ঘেঁষে চলে যায়, এটা তো অবশ্যই আমাদের আনসেফটি। কাজতে হয়। ফুটপাত হবে ঝক্কি ঝামেলা মুক্ত, এমন স্বপ্নই দেখেন নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শীত বিদায় নিলেও সারা দেশের দিনের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ ঢাকায় এবং আগামীকাল ঢাকার বাইরে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল 2-1টা জায়গায়, দেশের 2-1টা জায়গায় সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালকের ওয়েদারটা মোটামুটি আজকের থেকে ড্রাই থাকবে, তবে আজকে সারা দেশেই আমাদের বৃষ্টির সম্ভাবনা আছে। ঢাকার আশেপাশের যে জেলাগুলো, এর মধ্যে আমরা যেমন রাজশাহী থেকে শুরু করেছি, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ দিয়েছি, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, খুলনা, এই পুরা রিজিয়নটাতেই আমরা বৃষ্টির সম্ভাবনা দিচ্ছি। আবার নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলতে চান সাকিব, রোববার হতে পারে চুক্তি। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-র 22তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সমাবর্তনে সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও চিন্তক অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন AIUB-র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। বিভিন্ন অনুষদের 2547 শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় এই সমাবর্তনে।
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থী এবং বিশ্বের শতাধিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এডুকেশনাল এক্সপো 2025। সকালে রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে অংশ নেন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। দিনভর আলোচনা হয় আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি, স্কলারশিপ ও ক্যারিয়ার বিষয়ে। অনুষ্ঠানে এডুকো পাথওয়েজ বাংলাদেশে এর সিইও থমাস পঙ্কজ গোমেজ জানান, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চ শিক্ষাকে সহজলভ্য করাই তাদের লক্ষ্য। সংবাদ শেষ করছি বৃহত্তর খুলনা সমিতির মিলন মেলার খবর জানিয়ে। ঢাকায় অবস্থানরত খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল বৃহত্তর খুলনা সমিতির অভিষেক ও মিলন মেলা। পূর্বাঞ্চলের শীতলক্ষা ওয়াটারফ্রন্ট রিসোর্টে এই মিলন মেলার আয়োজন করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় মেতে ওঠেন সবাই। এই মিলন মেলার স্পন্সর 21 টেলিভিশন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দিনভর এভাবে অভিষেক ও মিলন মেলা উদযাপন করেন বৃহত্তর খুলনা সমিতির খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সদস্যরা। পরিবার পরিজন নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মেতে ওঠেন তারা। এ ধরনের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। আমাদের দক্ষিণ অঞ্চলের আসলে আমরা যে আমাদের অবহেলিত এলাকা, আমরা আমাদের এলাকায় উন্নয়নের কাজ আমরা সবাইকে নিয়ে একসাথে, দলমত নির্বিশেষে একসাথে আমরা করতে চাই। বাংলাদেশের ভিতরে ঢাকার বুকে একটি সিম্বল হিসেবে দেখাতে চাই। এই সংগঠনটা কিন্তু প্রায় 50 বছর ধরে চলতেছে, কিন্তু আমরা সক্ষম হয়েছি এবার আপনাদেরকে নিয়ে একটা মেজবানের মতন করার জন্য। আজকে আমাদের বৃহত্তর খুলনাবাসীর জন্য একটি আনন্দের দিন যে আমরা নবনির্বাচিত কমিটির এই প্রথম মিলন মেলা করতে যাচ্ছি। এই আয়োজনে অংশ নেন বৃহত্তর খুলনার বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমিতির সদস্য ও তাদের স্বজনরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টাঙ্গাইলে বাসে শ্লীলতাহানির ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, গ্রেফতার 3। মিরপুরে এক রাতে 6 দোকান বাসায় ডাকাতি। খিলগাঁও গ্যারেজ পট্টির আগুন নিয়ে সন্দেহ, আনুমানিক 50 কোটি টাকার ক্ষতি বলছেন মালিকরা। সরকারের প্রধান কাজ স্বচ্ছ নির্বাচন দেয়া, বললেন তারেক রহমান। নেতাকর্মীদের অনৈতিক কাজে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে 3 কোটি মানুষকে জেলে নেওয়ার কথা বললেন জামায়াত আমির। এবং কাটিনে বোতলজাত সয়াবিনের সংকট, ইচ্ছে মতো দামে বিক্রি হচ্ছে খোলা তেল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।